আসনে একাধিক প্রার্থী যোগ্য, প্রত্যেকটা আসনে একাধিক প্রার্থী নানান রকম ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে গেছেন, নানান রকম পরীক্ষার মধ্যে দিয়ে গেছেন এবং তারা প্রত্যেকে আসলে ডিজার্ভিং ক্যান্ডিডেট। সো ক্যান্ডিডেট চুজিংটা ছিল আমি বলবো বিএনপির জন্য ভীষণ বড় একটা কঠিন পরীক্ষা এবং আমরা যতদূর দেখেছি 237টা আসনে এখন পর্যন্ত যাদের নাম ডিক্লেয়ার্ড হয়েছে তারা প্রত্যেকেই ডিজার্ভিং ক্যান্ডিডেট। সো আমি মনে করি যে এই ডিজার্ভিং ক্যান্ডিডেটদের নমিনেশন দেওয়ার মধ্যে দিয়ে যে যাত্রাটা শুরু হলো, দ্যাটস আ ভেরি গুড স্টার্ট। দেখা যাক ইনশাল্লাহ সামনে কি আছে। আর যেই 83 জন একদম ফ্রেশ নতুন মুখ আমরা পাচ্ছি, আশা করছি এই 83 জন সংসদে তাদের অনবদ্য ভূমিকা রাখবেন এবং একটা প্রাণবন্ত সংসদ আমরা পেতে যাব। আমরা যেরকম সংসদটা আসলে সবসময় চেয়েছি, আমরা তো গত 15 বছরে কি দেখেছি, একটা দল পুরো সংসদটা রান করছে। স্পেশালি 14 পর থেকে তো আসলে সংসদে সেরকম ডিসেন্টিং ভয়েসও ছিল না। সো এইরকম সংসদ থেকে বের হয়ে একটা প্রাণবন্ত সংসদ হবে আমরা আশা করি। 70 অনুচ্ছেদের কোনো বাধা নাই, যদিও দলের বিপক্ষে ঠিক নয়, মানুষের পক্ষে দেশের পক্ষে কথা বলার কোনো বাধা কিন্তু 70 অনুচ্ছেদ নয়। এখনো যে এক্সিস্টিং 70 অনুচ্ছেদ সেখানেও কিন্তু আপনি আপনার দলের বিপক্ষে যায় কিন্তু দেশের পক্ষে মানুষের পক্ষে সত্য উচ্চারণ করতে সংসদে কিন্তু কোনো বাধা নাই। বাট তারপরেও আমাদের পলিটিক্যাল কালচারটা এরকম যে আমরা সাধারণত কেউই আসলে দলের বিরুদ্ধে কোনো কথা সংসদে বলি না। আর এখন তো ইভেন আপনি ভোটও দিতে পারবেন চাইলে, আপনি যদি মনে করেন 4-5টা ইস্যু হয়তো থাকবে যেখানে দলের বিপক্ষে ভোট দেওয়া যাবে না, এর বাইরে অন্যান্য ইস্যুগুলোতে আপনি চাইলে দলের বিরুদ্ধেও ভোট দিতে পারেন বা দলের স্ট্যান্ড একরকম, আপনার পার্সোনাল স্ট্যান্ড অন্যরকম হতে পারে। সো আমি এক্সপেক্ট করছি আগামী পার্লামেন্টটা অনেক বেশি ভাইব্রেন্ট হবে, অনেক বেশি মানে ঝলমলে একটা সংসদ হবে। কিন্তু যোগ্য নারী নেতৃত্বের খুব একটা অভাব আছে বলে আমি মনে করি না। হয়তো পুরুষের তুলনায় তাদের সংখ্যা কম, কিন্তু সেটা এত কম নয় যে ধরুন মাত্র 3% or 4% নমিনেশন তারা পাবে 100-র মধ্যে 3 জন বা 4 জন, মানে দ্যাট ইজ টু লো অ্যাকচুয়ালি। আর দুই হচ্ছে যে আমাদের সার্বিক পরিস্থিতিটাই কি আপনি মনে করেন যে নারীর জন্য অনুকূল? একজন নারী যিনি শিক্ষিতা, যার একটা ডিগনিফাইড প্রফেশন আছে, যে একটা ভালো ফ্যামিলিতে বিলং করে, তিনি এই নোংরার মধ্যে নামবেন কেন? রাজনীতিটা তো এখন একটা ডাস্টবিনের মতন হয়ে গেছে, মানে এবং স্পেশালি এখন সোশ্যাল মিডিয়া এসে এবং সবার হাতে হাতে সেলফোন চলে যাওয়ার পরে, বট আইডি এআই আসার পরে, ইটস অ্যান অ্যাবসলিউটলি আ ডাস্টবিন। তো একটা ভদ্র ফ্যামিলির এডুকেটেড মেয়ে হু হ্যাজ আ ভেরি ব্রাইট ফিউচার অ্যাহেড, উনি কেন পলিটিক্সে আসতে যাবেন, তাই না? সো এই সব কিছু বিবেচনায় যদি কেউ চলেও আসে, দলগুলো হয়তো অত আস্থা রাখতে পারে না, আমি ঠিক জানি না কেন। জি, আপনাকে ধন্যবাদ। আবারও আলোচনায় ফিরবো, একটি বিরতি নিয়ে ফিরছি। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরও একবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে আবারও ফিরে যাচ্ছে আলোচনায়। ব্যারিস্টার রুমিন ফারহানা, এবারে আপনার কাছে আসতে চাই এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির দুটো বক্তব্য ঘিরে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। প্রথমত উনি বলেছেন বড় দলগুলো ছোট দলগুলোকে একীভূত করে রাজতন্ত্র কায়েম করতে চায় এবং এই জন্যই জোটের যে বিরোধিতা, আরপিও সংশোধনের যে বিরোধিতা, সেই বিষয়টি উঠে আসছে, এমনটা তার মন্তব্য। আসলে তাহলে কি এই রাজতন্ত্র কায়েমের জন্য আরপিও সংশোধনের যে বিরোধিতা সেটা আপনারা করেছেন কিনা, এটা রাখতে চাই। আবার তিনি বলেছেন বিএনপির প্রার্থী তালিকায় তরুণ যে নেতৃত্ব সেটাকে বাদ দিয়ে গডফাদারদের আধিপত্য দেয়া হয়েছে, এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? প্রথম যে প্রশ্নটি, সেটি সম্ভবত জোটের প্রার্থী হবেন এবার যারা, তাদের যদি দলের নিবন্ধন থাকে তাদেরকে নিজের দলের মার্কায় নির্বাচন করতে হবে। সো এই বিষয়টির পক্ষে বিপক্ষে দুরকমই যুক্তি আছে। নির্বাচন কমিশন থেকে যে কথা বলা হয়েছে বা সরকারের তরফে, নির্বাচন কমিশন তো না, সরকারের তরফে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে ছোট দলগুলো তো কখনো বিকশিত হতে পারে না। তারা সবসময় দেখা যায় হয় নৌকার সমর্থন নিয়ে পার্লামেন্টে যাচ্ছে, কখনো ধানের শীষের সমর্থন নিয়ে পার্লামেন্টে যাচ্ছে। এতে হয় কি, বাংলাদেশে এই যে দ্বিদলীয় ব্যবস্থা, এটা 50 বছর ধরে আরও স্ট্রং হতে থাকে। ছোট ছোট দল অনেকগুলো আছে, বাট তারা সেভাবে ইন্ডিপেন্ডেন্টলি ফ্লারিশ করতে পারে না। সো যাতে দলগুলো ফ্লারিশ করতে পারে সে কারণেই বলা হয়েছে যে এবার যার মার্কা তার সেই মার্কাতেই নির্বাচন করতে হবে। 1, 2 হলো যে আপনি যদি দলের নিবন্ধন নেন এবং একটি মার্কাও নির্বাচন কমিশন থেকে নেন, তাহলে প্রশ্ন হচ্ছে আপনি আপনার রাজনীতি কেন করছেন না? মানে আপনি তো একটা দলের মার্কা নিয়েছেন এবং সেই দলের রাজনীতি আপনি ধারণ করেন, না হলে তো আপনি আসলে
ধানের শীষ বা নৌকাই আপনি মূল দলই করতে পারেন, তাহলে একটা ছোট দল রাখবার প্রয়োজনটা কি? এই কথাগুলো সরকারের তরফ থেকে এসছে। অন দি আদার হ্যান্ড বিএনপির তরফ থেকে খুব ক্লিয়ারলি বলা হয়েছে যে লাস্ট মোমেন্টে এসে যে আরপিওটা সংশোধন হলো, দীর্ঘদিন যারা এই বড় দলের সঙ্গে থেকে রাজনীতি করেছে তাদের তো একটা এক্সপেকটেশন আছে যে আমরা পার্লামেন্টে যেতে চাই, আমরা সংসদ সদস্য নির্বাচিত হতে চাই। সো সেই এক্সপেকটেশন থেকে হয়তো তারা বড় দলগুলোর সঙ্গে জোট করেছে, এবং বড় দলগুলো একসময় দেখিয়েছে যে আমার সাথে এতগুলো রাজনৈতিক দল আছে, এতগুলো দল মিলে একটা জোট তৈরি হয়েছে। সো এটার বোথ ওয়েতেই এটার আর্গুমেন্ট আছে। আর গডফাদারের ব্যাপারে উনি যদি স্পষ্ট করতেন যে আমি মানে 237 জনের মধ্যে কাকে উনি গডফাদার বলছেন, আমি তো কোনো গডফাদার দেখছি না। যে এই তালিকাটা আমাদের প্রকাশিত হয়েছে সেখানে আমার জানা মতে তো আমি কোনো গডফাদার দেখিনি। ব্যারিস্টার রুমিন ফারহানা, আরেকটি বিষয়ে জানতে চাই, এই যে এনসিপির থেকে বলা হয়েছে যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন তাদেরকে তারা স্বাগত জানাচ্ছেন, ছাত্রদল, যুবদল, তাদেরকে এই তরুণ যার নেতৃত্বকে বাদ দেওয়া হয়েছে তাদেরকে এনসিপির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। তাহলে এটার মানে কি এটা দ্বারা এনসিপি এখন বিএনপির ছাঁটাই ক্যাম্প হিসেবে গণ্য করা হবে, নাকি এটা তাদের আসলে নতুন রাজনৈতিক কোনো কৌশল আপনি দেখতে পাচ্ছেন? কি বলবেন? আমি এটাকে কৌশল হিসেবেই দেখি, এবং আমরা তো প্রতিদিনই দেখি যে এক দল থেকে লোক আরেক দলে জয়েন করছে। আমরা দেখি যে বেশ ফুল টুল দিয়ে নতুন দলেও বরণ করেও নেওয়া হচ্ছে। এটা সব দলের মধ্যেই হচ্ছে, এই দল থেকে ওই দলে যাচ্ছে, ওই দল থেকে এই দলে আসছে। এটা আমি মনে করি না এটার মধ্যে কোনো অপকৌশল কিছু আছে। উনি ওনার রাজনৈতিক বক্তব্য হিসেবে এটা বলতেই পারেন। জি, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আপনি বলেছেন গণভোটের দাবি নজিরবিহীন, কিছু দল ঐক্যমত্য কমিশনে গিয়ে ফাঁদে পড়েছে। আসলে আমি জানতে চাই কোন দৃষ্টিতে আপনারা এটাকে ফাঁদ বলছেন, আর যারা সই করেছেন তারা যে ফাঁদে পড়েছেন, কেমন ফাঁদে পড়েছেন, না এই প্রভাবটা কি হবে? আবার জানতে চাই যারা সই করেনি তারা আসলে এই ফাঁদে তো পড়েনি, সেটা বুঝলাম, সেটাই বুঝাচ্ছে। যারা যায়নি, সই করেনি বা ডাক পায়নি যেসব রাজনৈতিক দল, তারা কি কোনো অবদান রেখেছেন কিনা? দেখুন, বিএনপি নিজেই বলেছে তাদের স্বাক্ষরকৃত পাতা চেঞ্জ করা হয়েছে, এটা তাদের বক্তব্য। 270 দিনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর করা হবে, এটা অবশ্য পরে শুনলাম বাদ দিতে পারে। এইটা তো নজিরবিহীন। আপনি কিভাবে একটা পার্লামেন্টকে 270 দিনের মধ্যে অ্যাজ ইট ইজ ভার্বাটিম একটা প্রপোজাল বাধ্য করতে পারবেন? প্রসেসটা হচ্ছে সংসদে ড্রাফট হবে, ড্রাফটের পরে সেটা কমিটিতে যাবে, কমিটি থেকে সেটা হাউসে টেবলড হবে, টেবলটে সেখানে একটা উত্থাপনে আপত্তি হবে, সেখান থেকে এটা আবার কমিটিতে যাবে, কমিটি থেকে আবার পার্লামেন্টে আসবে, সংশোধনী সহ জনমত যাচাই সহ সেখানে আলোচনা হবে, তারপরে সংসদে পাশ হবে, তারপরে গণভোটে যাবে, তারপর রাষ্ট্রপতির অ্যাসেন্টে যাবে। গণভোটটা মূলত রাষ্ট্রপতি বলবে যে ইহা সংসদে পাশ হইয়াছে, এখন আমি সম্মতি দিব, আপনাদের মতামত কি, প্লেন ল্যাঙ্গুয়েজে এইটাই। তো এইটার উল্টোটা এখন হচ্ছে, ব্যতিক্রমী সময় কিছুটা উল্টো হতে পারে, কিন্তু ওই যে বললাম এখন তো ডক্টরিন অফ নেসেসিটি নাই, এখন হচ্ছে ডক্টরিন অফ অ্যানার্কি অ্যান্ড ক্রাইসিস অ্যান্ড কনফিউশন। যে কোনোভাবে হোক দ্বন্দ্ব লাগাতে হবে, এবং দ্বন্দ্ব লেগে গেছে, কিন্তু এটা আর্টিফিশিয়ালও হতে পারে, জেনুইনও হতে পারে। বিএনপি কি ফাঁদে পড়েছে? মানে বিএনপির সাথে মনে হচ্ছে জামাত, বিএনপি, এনসিপি, তিনটা বাংলাদেশের দল, আর কোনো দল নাই। বাংলাদেশে 18 কোটি লোকের মালিকানায় 3 দলের সংবিধানের, ওনারাও ছিল সবাই, কিন্তু ভিজুয়ালি মনে হচ্ছে তিনটা পক্ষ। বিএনপির ফাঁদটা হচ্ছে তাকে এনসিপি স্টেজে নামিয়ে আসা হয়েছে মূল্যায়নের দিক থেকে, সেটাই সরকার করেছে এবং ডিজাইনের পার্ট হিসাবেই করেছে। আর এখানে 30টি দলকে ডাকা হয়নি, এটা নিয়ে অনেকেই বলবে স্বৈরাচারের দোসর ট্যাগিং আছে। আপনি তো সংবিধানটা বাংলাদেশের করছেন, এটা বাংলাদেশের গত আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারীদের সংবিধান না, কিন্তু এটা সকলের সংবিধান। 71 সালে যে সংবিধান হয়েছে ওটা তো সকলেরই সংবিধান ছিল, এটাও তাই। 71 সালের সংবিধানের পরে অল্প পার্সেন্টেজ কিছু লোকের বাইরে সবাই সেখানে সংহতি ছিল। 91-তে যে ঐক্যমত হয়েছিল সেখানে সকল দল ছিল, একটা দলও বাদ যায়নি। এই প্রথম 30টি নিবন্ধিত দল বাদ দিয়ে একটা সংশোধনী, একটা সংস্কার হলো, এটি সর্বজনীন হলো না, এবং এটিতে ওনারশিপ আসতো না। বাংলাদেশের 56টি দলের মধ্যে সকলেই ওনারশিপ দরকার ছিল। আওয়ামী লীগ তখন ব্যান ছিল, সেটা আওয়ামী লীগ বাদ দিতে পারে, প্রক্রিয়ায় বাকিদের স্টেক ছিল। এই যে সরকারটি এক দলকে নিল, এক দলকে বাদ করে দিল, তার মানে এই সরকার নিরপেক্ষ না, এই সরকার অ্যাকাউন্টেবল না। কারণ এই সরকারের অ্যাকাউন্টেবিলিটি কোথায়? তারা যদি আজকে চলে যায়, তাদের ভুলগুলোর জন্য তাদেরকে আমরা কীভাবে অ্যাকাউন্টেবল করবো? এই সরকার অ্যাকাউন্টেবল না, নিরপেক্ষ না, তারা নিরপেক্ষ ভোট কীভাবে করবে? এই সরকার প্রথমেই একটা ভাগ করে ফেলেছে, এখন ভাগের মধ্যে একটা ভাগ হয়ে গেছে। যেমন এই গতকালকেই সরকার বলল যে এখন রাজনৈতিক দলগুলো ঠিক করবে গণভোট আগে নাকি সংসদ নির্বাচন আগে, অর্থাৎ বলটা ঠেলে দিল রাজনৈতিক দলের মধ্যে। তার আগে 3টা দল করে ফেলছে উনি, তো 3টার মধ্যে 2টো এখন যা বলবে উনি বলবে 3টার মধ্যে 2টো এটা মেনেছে, আমি এটা মেনে নেব। তো এগুলো ছাড়িয়ে একটা শব্দ কিন্তু চলে আসছে, সেফ এক্সিট। এই শব্দটা আসছে এবং এটার গুরুত্ব আছে। সঠিকভাবে যদি এই সরকার এই সমাধানগুলো করতে না পারে, 1 মিনিট শেষ করে দিচ্ছি, তাহলে সেফ এক্সিটে প্রবলেম হবে। সমাধান হচ্ছে নির্দলীয় কেয়ারটেকার গভর্নমেন্ট করা, যারা নিরপেক্ষ হবে। এই সরকার নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে, নো ডাউট।
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আরপি অধ্যাদেশে একগুচ্ছ বড় ধরনের সংশোধনী আনা হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে একই প্রতীকে ভোট, না ভোট প্রবর্তন, জামানত বৃদ্ধি এবং বেশ কিছু আছে অনিয়মে ফল বাতিল, এমন বেশ কিছু সংশোধনী আনা হয়েছে। একটু জানতে চাই কোন কোন দিকগুলো আপনার কাছে আসলে ইতিবাচক কিংবা নেতিবাচক মনে হচ্ছে, একটু যদি সংক্ষিপ্তভাবে বলেন। মানে অলমোস্ট সবগুলোকেই ওয়েলকাম জানানোর মতো, স্বাগত জানানোর মতো পরিবর্তন। আমি বরাবরই বলেছি যে বাংলাদেশে নির্বাচনে আলোচনাতে যে বিষয়গুলোকে সবচেয়ে মুখ্য আকারে বলা হচ্ছে, এখানে আমি বোধ করছি যে এর থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সবসময় আলোচনার বাইরে থেকে যাচ্ছে। তার ভিতরে সবচেয়ে বড় জায়গা হচ্ছে সংখ্যার ভোটারকে কিভাবে চিন্তার ভোটার বানানো যায়, আর দ্বিতীয়ত হচ্ছে খরচের ব্যাপারটাকে অ্যাড্রেস করা। এই দুইটা বিষয়কে প্রপারলি যদি নির্বাচন কমিশন এবং রাষ্ট্র সবাই মিলে যদি অ্যাড্রেস না করে, তাহলে এখানে গণতন্ত্রের যে মূল্যবোধ তৈরি হওয়া দরকার সমাজে, সেটা তৈরি হবে না। এবং দুঃখজনকভাবে হলো সত্য যে আমরা গত বছরের পর বছর ধরে এগুলো নিয়ে কথা বলেছি, গণ অভ্যুত্থানের পরে কথা বলেছি, নির্বাচন কমিশনের সাথে দেখা করে কথা বলেছি, এবং এর কোনো কিছুর মধ্যে দেখবেন যে আমার এই যে 18 বছর বয়স্কের তালিকাভুক্ত 12.5 কোটি মানুষ, এই মানুষগুলোর ভোটার হওয়াটা মানে কি, এইটা তাদেরকে কোনোদিন বোঝানো হয়নি। আপনি দেখবেন যে যখনই আচরণবিধির আলোচনা আসে অথবা নিয়মনীতি করবার প্রশ্ন আসে, সেটা থাকে হচ্ছে প্রার্থী কেন্দ্রিক। প্রার্থী কি করতে পারবে, কি করতে পারবে না, কতটুকু পারবে, কতটুকু পারবে না। কিন্তু ভোটের তো একটা বড় উপকরণ হচ্ছে ভোটার। প্রার্থী টাকা দিলে অপরাধ হবে, যদি ব্যক্তি টাকা নেন ভোটার, প্রার্থী অটো রিক্সা হাবি জাবি পাঠাবে না, কিন্তু রাষ্ট্র কি বিকল্প ট্রান্সপোর্ট ব্যবস্থা করছে, ট্রলার দিচ্ছে, নদী পার হয়ে কেন একটা কৃষক, একটা গরিব মানুষ ভোট দিতে আসবে? তো সেই জায়গাতে রাষ্ট্রর এই জায়গাগুলো, যে ভোটারদেরকে একটা প্রোটোকল তৈরি করা, আচরণবিধি তৈরি করা, ট্রেন করা। এখন প্রশ্ন হচ্ছে 12.5 কোটি মানুষ কিভাবে করব এত অল্প সময়? দেখেন, বাংলাদেশের সোশ্যাল যে ফ্যাব্রিক আছে, সেই ফ্যাব্রিকে এই কাজটা করা খুব সহজ একটা কাজ। বাংলাদেশের প্রত্যেকটা কমিউনিটি মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, স্কুল কলেজের মাদ্রাসার শিক্ষক দ্বারা পরিবেষ্টিত। হেন কোনো কমিউনিটি নাই যারা এই প্রতিষ্ঠানগুলোর বাইরে বাস করেন। এবং তারাই কিন্তু দেখবেন নির্বাচনে কিন্তু এই মানুষগুলো কিন্তু পোলিং অফিসার, তারপরে প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন প্রত্যেকটা সেন্টারে। তো রাষ্ট্র কিন্তু এই মানুষগুলোকে অলরেডি কাজে লাগাচ্ছে, কিন্তু ভোটারদেরকে ট্রেন করার ক্ষেত্রে তাদেরকে কাজে লাগানোর জন্য কোনো উদ্যোগ আয়োজন দেখতে পাচ্ছি না। দ্বিতীয়ত বলেছিলাম যে লিখিত প্রোটোকল তৈরি করবার জন্য, যাদেরকে রাষ্ট্র বিভিন্ন তার ডিপার্টমেন্ট, প্রত্যেকটা উপজেলাতে আপনার উপজেলাতে প্রশাসন আছে, ইউনিয়নে আমাদের কৃষি কর্মকর্তা আছে, তারপরে ভূমি অফিসের কর্মকর্তা আছে। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে এইটা অ্যাড্রেস করা হচ্ছে না। বলা হচ্ছে ভোটার প্রতি 10 টাকা, আর টোটাল ইলেকশন কস্ট হচ্ছে 25,000 টাকা, 25 লাখ টাকা দেবে। একটা মেম্বারও এই নির্বাচনে এই সোনার বাংলাতে 25 লাখ টাকার থেকে বেশি খরচ করে। ইলেকশন ডেতে 1 কোটি টাকার উপরে খরচ আছে। তো সেই জায়গাতে রাষ্ট্র আইন করে প্রত্যেকটা প্রার্থীকে মিথ্যা কথা আগে এবং পরে লিখতে বাধ্য করছে। তাহলে এই রাষ্ট্র কিভাবে সংশোধন করবে নিজেকে? এই প্রসঙ্গে আসবো, কিভাবে সংশোধন করবে রাষ্ট্র। একটি বিরতি নিয়ে ফিরছে। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে এই পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতির সাথেই থাকুন। আমন্ত্রণ আরো একবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। ব্যারিস্টার রুমিন ফারহানা, বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি 237 আসনে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। সেই তালিকায় শীর্ষে রয়েছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি কয়েক বছর ধরেই শারীরিকভাবে অসুস্থ রয়েছেন। এখন প্রশ্ন আসছে নানা মহল থেকে যে নির্বাচনে বিএনপির নেতৃত্ব কে দিবেন, জিতলে প্রধানমন্ত্রী হবেন কে, এই বিষয়ে কিছু বলবেন কিনা? নির্বাচনটা হোক, নির্বাচনের পরে বিএনপি জিতবে কিংবা জিতবে না, এটা কি এখনই বলা যায়? এটা যদি আমরা এখনই বলি তাহলে এটা মনে হবে যেন আমরা 2014, 18 বা 24-এর নির্বাচনের কথা বলছি, যেখানে আগেই সবকিছু সেট হয়ে থাকতো। এই নির্বাচনে তো আসলে একেবারেই কোনো কিছু সেট নাই। ইভেন কোন দলের সাথে কোন দল জোট করছে সেটাও কিন্তু আমরা জানি না। সো দেখি কি হয়, আর দল সিদ্ধান্ত নেবে। আমার ধারণা যথাসময়ে আর কি দলের তরফ থেকে এই সিদ্ধান্ত জানানো হবে। আরেকটু জানতে চাই, যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন তাদের সমর্থকরা দেখা গেছে বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছেন, রাস্তা অবরোধ করেছেন, যান চলাচল বন্ধ করে রেখেছেন। আবার সেই সাথে যারা মনোনয়ন পেয়েছেন তাদের সমর্থকদের মাঝে আনন্দ মিছিল দেখা গেছে। এই যে প্রাথমিক তালিকাতে, সম্ভাব্য তালিকা যেটা বলছে, প্রাথমিক তালিকাতে আসার মানে প্রকাশ পাওয়ার পরেই যদি এত বিক্ষোভ অবরোধ হয়, তাহলে যখন চূড়ান্ত তালিকা প্রকাশ পাবে তখন আসলে এই পুরো পরিবেশটা কিংবা সিচুয়েশনটা আসলে কোন দিকে যাবে? নির্বাচনে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা? এটা দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে আমি প্রথমে বলি যে এই বিক্ষোভ বা এই অবরোধ, রাস্তা বন্ধ করা কারা করছেন? করছেন কিন্তু নেতা কর্মীরা। এবং এই নেতা কর্মীদের কি পরিমাণ শ্রম, ঘাম,
কষ্ট ত্যাগ থাকে একটা নেতার পেছনে, এটা ফিল্ডে গিয়ে পলিটিক্স না করলে না আপনি এই এসি রুমে বসে আমরা আলোচনা করে সুশীল সমাজের ভাষায় আমরা বুঝাতে পারবো না। আমি তো 17 সাল থেকে ব্রাহ্মণবাড়িয়া 2-এ কাজ করছি। আমি আমার প্রতিটা নেতাকর্মী থেকে শুরু করে আমি আমার এই আসনের এই দুটো উপজেলার সাধারণ মানুষের যে পরিমাণ ভালোবাসা পেয়েছি, এবং শুধু তো ভালোবাসা না, ওদের অনেক ত্যাগ, অনেক কষ্ট, অনেক শ্রম আছে আমার আজকের এই অবস্থানের পেছনে। এটা প্রত্যেকটা মনোনয়ন প্রত্যাশী নেতার ক্ষেত্রেই প্রযোজ্য। সো নেতাকর্মীরা কিছুটা কষ্ট পাবেন এবং সেটা ওনারা প্রকাশ করবেন, এটা খুব অস্বাভাবিক কিছু না, এবং এটা সময়ের সাথে ঠিকও হয়ে যাবে। আর আরেকটা কি প্রশ্ন ছিল আপনার? নির্বাচনে আসলে কোনো নেতিবাচক প্রভাব হ্যাঁ, পড়বে কিনা নির্বাচনে চূড়ান্ত আমার তালিকার মনে আগে হয় এই না। সিচুয়েশনটা দাঁড় হয়েছে? দেখুন, অনেকে তো বলেছিল বিএনপি তালিকা প্রকাশের সাথে সাথে পুরো বাংলাদেশে আগুন জ্বলে উঠবে, কারণ আসন মাত্র 300, সম্ভাব্য প্রার্থী 3 লক্ষ। তো 3 লক্ষ থেকে কমায়, আচ্ছা 3 লক্ষ না হোক, 3000 তো বটেই, ইফ নট মোর। সেখান থেকে 300-তে নামিয়ে আনা ইজ আ বিগ চ্যালেঞ্জ। সো এটার পরে আমি মনে করি যতটুকু হয়েছে দ্যাট ইজ দি বেয়ার মিনিমাম। এটার চেয়ে অনেক বেশি হতে পারতো। কয়টা আসনে হয়েছে? 2-3টা, এর বেশি তো না। সো আমি মনে করি এটা এমন কিছুই না। এবার একটু যেতে চাই ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আপনার কাছে। এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন ফ্যাসিস্ট সহায়তার কারণে জাতীয় পার্টির ভোটাধিকার নেই, এবং সেই সাথে আপনাদের দলের চেয়ারম্যান জিএম কাদের বলেছেন জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না। আপনার কি মনে হয় আপনাদের দলের চেয়ারম্যানের যে বক্তব্য তারই প্রতিফলন কি ঘটিয়েছেন এনসিপির এই বক্তব্যের মধ্যে কিনা? ব্যারিস্টার ফুয়াদ একটা চমৎকার কথা বলেছেন যে এমপিরা আসলে যখন ওত নেয় 2-1 জন ছাড়া 300 জনের মধ্যে সকলেই 25 লাখের বেশি খরচ করে। শপথটা নেওয়া হয় একটা ফলসিটি দিয়ে আসলে। তো এটা একটা বাস্তবতা। আর আপনি যেটা বললেন হোয়াট জিএম কাদের মিন্ট, যদি নির্বাচনে আমরা ধরে নিতে পারি জিয়ার আমলের ভোটেও আওয়ামী লীগ 29% ভোট পেয়েছিল, 86-তেও 30 অ্যারাউন্ড পেয়েছিল। আওয়ামী লীগ প্রাচীন দল, তাদের অনেক দোষ আছে, দুষ্কর্ম আছে, অনেক কিছু আছে, কিন্তু তারা 4th জেনারেশন আছে তাদের, যাদের দাদার বাবা পর্যন্ত আওয়ামী লীগ করেছে আছে। এই পরিবারটা কম না। গত 17 বছর তারা খুব ইনস্টিটিউশনালি বেনিফিশিয়ারি গোষ্ঠী তৈরি করেছে, চাল দিয়েছে, ব্যবসা দিয়েছে, লাইসেন্স দিয়ে, এটা আমরা দেখেছি। আমরা এমপি হয়েও দেখতাম যে আমাদের থেকে ওদেরকে বেশি সুবিধা দেওয়া হতো আমাদের দলের থেকে। এই সুবিধাগুলি বিশাল একটা গোষ্ঠী আছে। তাহলে এরা যদি ভোটের বাইরে থাকে, জাতীয় পার্টি যদি ভোটের বাইরে থাকে, তাহলে ন্যাচারালি ভোটের যে ভারসাম্য ভোটের দিন এটা থাকবে না। ভোট কাস্টিং কম হবে, ভোট কাস্টিং বাড়ানোর জন্য প্রিজাইডিংকে প্রেশার দেওয়া হবে, প্রিজাইডিং অনেক ক্ষেত্রে বাড়াবে, না বাড়ালে মারামারি কাটাকাটি, আওয়ামী লীগের সাথে সমর্থকরা অনেক জায়গায় বাধা দেবে, অনেক জায়গায় জামাত বিএনপি মারামারি হবে, অর্থাৎ ভোটটা সুষ্ঠু ভোট হবে না। উনি ভোট বলতে যেটা বলেছে, সুষ্ঠু ভোট হবে না। 14 সালের মতো হতে পারে, হয়তো 154 জন আনকন্টেস্টেড হবে না, ওই দিক থেকে অনেক খারাপ ভোট হওয়ার সম্ভাবনা আছে, উনি সেটাই মিন করেছেন। সাজিদ সাহেব যেটা বলেছেন এটা যেমন সত্য, আবার এনসিপির নাহিদ সাহেব তো বললো বঙ্গবন্ধু রাজনীতিবিদ হিসাবে মহান, এরকম একটা বক্তব্য তো দিল। অর্থাৎ একটা কোল্ড ওয়ার শুরু হয়েছে। যখন কোল্ড ওয়ার শুরু হলো কিভাবে, যখন জার্মানির ফল হলো তখন ইউএস আর্মি এবং রাশিয়ান আর্মি খুব দ্রুত জার্মানি বার্লিনে যেতে চেষ্টা করলো। কে আগে বার্লিন যাবে? একজন সাংবাদিক বলেছে ওখান থেকে কোল্ড ওয়ার শুরু হয়েছে। এখন জামাত আওয়ামী লীগের ভোট কে পাবে, এটা যেন বিএনপি, আওয়ামী লীগ, এনসিপি এরা একসাথে দৌড় দিচ্ছে। এই দৌড়ে একটা কোল্ড ওয়ার হচ্ছে। আওয়ামী লীগকে বাদ দিতে পারছেন, আওয়ামী লীগের ভোটার বাদ দিতে পারছেন না। এখনো জামাত জিতবে না বিএনপি জিতবে, জামাত হারবে না বিএনপি হারবে, এটা ডিসাইড করবে আওয়ামী লীগ ভোটার, যদি ভোট কেন্দ্রে তারা যায়। যদি না যায়, অনেক বিশ্লেষকরা বলছেন যে জামাত ভাবছে যে আওয়ামী লীগ ভোটাররা তাদেরকে ভোট করবেন। এই ভাবনার আসলে যুক্তিকতা? এটা যুক্তি হচ্ছে জামাত একটা শৃঙ্খলিত দল, অত্যন্ত ডিসিপ্লিনড। জামাত যেটা পারবে নেটের মতো নিরাপত্তা দিতে, সেটা অনেক ক্ষেত্রে বিএনপি পারবে না, এইটা অনেকের মনে হচ্ছে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সময় স্বল্পতা রয়েছে, একটু স্বল্প সময় একটু জানতে চাই, এই যে আমি ব্যারিস্টার রুমিন ফারহানাকেও জিজ্ঞেস করছিলাম, এই যে বিক্ষোভ কিংবা অবরোধ প্রাথমিক তালিকা ঘোষণার পরে এতটা দেখা যাচ্ছে, তাহলে চূড়ান্ত তালিকার পরে আসলে নির্বাচন নিয়েও প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। অনেকে বলছেন এই নির্বাচন কমিশনের কন্ট্রোলে কিংবা নিয়ন্ত্রণে আর থাকবে না। সেই পরিবেশ কিংবা সেই শঙ্কা কি আপনি দেখছেন কিনা, একটু ছোট্ট করে যদি জানান। আংশিক তো আছে, এবং রুমিন যেটা বলছিল যে নেতাকর্মীদের ভালোবাসা, এটা একটা ব্যাপার আছে, কিন্তু বঞ্চিত প্রার্থীদের উস্কানি আছে এখানে। আদারওয়াইজ বাংলাদেশের প্রত্যেকটা দলে হচ্ছে নেতাকর্মীরা ভাইয়ের রাজনীতি করে, দলগুলোর ভিতরে ফ্রিঞ্জ আছে, নিজস্ব শাখা আছে প্রত্যেকটা এলাকাতে। তো ওই ভাই না থাকা মানে হচ্ছে এটা গোত্রের মতো করে টোটাল স্ট্রিমটা দল থেকে কাট আউট হয়ে যায়। তো সেইখানে এই ধরনের রেসপন্স রিয়াকশন, এটা ওই ভাই যদি প্রভোক না করে তাহলে এটা হবার কথা নাই। দ্বিতীয়ত হচ্ছে এটা লং টার্ম সলিউশন দরকার, টুফোল্ড সলিউশন দরকার। একটা হচ্ছে দলগুলোর ভিতরে ডেমোক্রেটিক প্র্যাকটিস বাড়ানো দরকার, যে দলের ওই আসনের সদস্যরা ভোট দিয়ে ডিসাইড করবেন
তারা আসলে কাকে একটু প্রার্থী 10 হিসাবে সেকেন্ডে দেখতে শেষ চান। করবেন। জি। আর দ্বিতীয়ত হচ্ছে দলের নেতাকর্মীদেরকে বোঝানো দরকার যে দলের সিদ্ধান্ত অভিশাপ আকারে জাতির ঘাড়ে চাপানোর কোনো কোনো মানে বাধ্যবাধকতা তাদের নাই, এটা তারা করতে পারে না। কারণ দল তাকে বঞ্চিত করেছে, কিন্তু আপনি রাস্তা মহাসড়ক ইয়ে করছেন কেন, ব্লক করে দিচ্ছেন কেন? এলাকাবাসী তো আপনাকে বঞ্চিত করে নাই। তো সেই মাইন্ডসেটেরও পরিবর্তন করা দরকার দলের নেতাকর্মীদের। নিশ্চয়ই সেটা দরকার। আপনাদের তিনজনকেই ধন্যবাদ।